ট্রেন পেয়েছিস? আর বলিস না, অনেক কষ্টে ট্রেনটা পেয়েছি রে, আর একটু হলেই মিস করে যেতাম। তুই বাড়ি যাচ্ছিস, বাড়িতে কাকুকে জানিয়েছিস? না রে, দেখলি তো কেমন তাড়াহুড়োর মধ্যে বেরোলাম। তুই চিন্তা করিস না, আমি ঠিক জানিয়ে দেবো। ঠিক আছে, সাবধানে যাস, আর বাড়ি পৌঁছে একটা কল করে দিস। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, অত টেনশন করিস না তুই। ঠিক আছে, আমি রাখছি এখন। আচ্ছা, টেনশন করাটাই স্বাভাবিক। আজকাল চোর ডাকাতের যা উপদ্রব বেড়ে চলেছে, তার উপর আবার এত রাতে একা একা বেরিয়েছি। ভাবছি বাবাকে ফোন করে শুধু শুধু টেনশন না দেওয়াটাই ভালো হবে, একেবারে সামনে গিয়েই সারপ্রাইজ করে দেবো। গোটা স্টেশনটাই প্রায় ফাঁকা। হাতে গোনা দু চারজন যারা নেমেছিল তারাও আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে গেল। স্টেশনে একটা দোকানও খোলা দেখলাম না। দোকানপাট সব বন্ধ থাকাটাই স্বাভাবিক, রাত তো কম হয়নি। এত রাতে কাদের জন্যই বা দোকান খুলে রাখবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সাত পাঁচ না ভেবে যাই স্টেশনের বাইরে গিয়ে দেখি একটা অটো রিক্সা কিছু পাই কিনা। স্টেশনের বাইরে আসার পর অটো রিক্সা তো দূরের কথা, একটা কুকুর বিড়ালও চোখে পড়লো না। মনে হচ্ছে যেন গোটা ক্যানিং স্টেশনটাই গভীর ঘুমে ঢলে পড়েছে। বুকের ভিতর কেমন এক অজানা ভয় উঁকি দিচ্ছে। মনে হচ্ছে যেন কেউ আমার ওপর সমানের নজর রেখে চলেছে। আমি যে এখানে একা নই সেটা ভালো মতোই বুঝতে পারছি। না, এখানে দাঁড়িয়ে থাকাটা সেফ হবে না। ওয়েটিং রুমে গিয়ে ভোর আবার অপেক্ষা করি। স্টেশনের দিকে এক পা বাড়াতে না বাড়াতেই মনে হলো আমার কাঁধে কে যেন হাত রেখেছে। বুকের ভিতরটা কেমন আটকে উঠলো। পিছনে ফিরে তাকাতেই ভয় পেলেন বুঝি? না, মানে আরে ভয় পাবেন না, আমি কোনো চোর বা ডাকাত নই। অনেকক্ষণ ধরে দেখছি আপনি এখানে একা একা দাঁড়িয়ে কি সব ভেবেই চলেছেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। এত রাতে একটা অটো রিক্সা কিছু পাচ্ছি না তো। আপনি যাবেন কোথায়? মৌখালি হালদার পাড়া। আরে আমিও তো ওখানেই যাব। আপনার যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে আমার সঙ্গে আসতে পারেন। সারা রাত এখানে বসে বসে মশার কামড় খাওয়ার চেয়ে ছেলেটার সাথে যাওয়াই যায়। দেখে তো চোর বা ডাকাত মনে হচ্ছে না, আর হলেই বা ওই তো শরীরটার অবস্থা, লিকলিকে চেহারা, আমার সাথে এটে উঠবে না। আরে ও মশাই, অত কি ভাবছেন? হুম, আরে না না, সমস্যা থাকতে যাবে কেন? এত রাতে তুমি আমার এত বড় উপকার করছো, কিভাবে যে তোমাকে ধন্যবাদ দেব ওটাই ভাবছিলাম। মৌখালি বেড়াতে যাচ্ছেন বুঝি? বেড়াতেই যাচ্ছি, তাও আবার নিজের বাড়িতে। মানে ঠিক বুঝলাম না, নিজের বাড়িতে বেড়াতে যাচ্ছেন মানে? আমি এখানকারই ছেলে, পড়াশুনোর সূত্রে বাইরে থাকি। কলেজে কিছুদিন ছুটি পেয়েছি তো, তাই ছুটি কাটাতে বাড়ি ফিরছি। আরে আপনার নামটাই তো জানা হলো না। ছেলেটা হঠাৎ কেমন চুপ হয়ে গেল। মনে হলো যেন আমার কথাটা ঠিক তার কান অবধি পৌঁছায়নি। আমি আবারও জিজ্ঞাসা করলাম, এই যে দাদা, আপনার নামটা তো বললেন না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর সে বলে উঠল, অসিত দাস। গলার স্বরটা হঠাৎ কেমন জানি পরিবর্তন হয়ে গেল তার। রাস্তাটাও কেমন জানি অচেনা অচেনা লাগছে। দাদা, আমরা মনে হয় ভুল রাস্তা ধরেছি। এটা তো মৌখালি যাওয়ার রাস্তা নয়। কে বলেছে এটা ভুল রাস্তা? এটাই সঠিক রাস্তা। আমি যে এক বড়সড় বিপদের কবলে পড়েছি সেটা বুঝতে আর বাকি রইল না। রাস্তাটাও বেশ চিনতে পারছি, এটা যে সেই বৈতরণী শ্মশানের রাস্তাটা। হঠাৎই বাবার কথাগুলো মনে পড়ে গেল। হ্যালো। হ্যাঁ বাবা, বলো। কেমন আছিস বাবু? ভালো আছি, তোমার শরীর কেমন এখন? ভালো। পড়াশোনা কেমন চলছে? ভালোই, আর কিছুদিন পর হয়তো ছুটি পড়ে যাবে। ছুটি পড়েছে বলে যেন আবার পড়াশোনা মাথায় তুলে দিস না। আর হ্যাঁ, যেটা বলার জন্য ফোন করেছিলাম, শুনলাম পাশের পাড়া একটা ছেলে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। সবাই বলাবলি করছিল ছেলেটা যদি হেলমেট পরে থাকতো তাহলে হয়তো বেঁচে যেত। এখন নাকি তাকে মাঝে মধ্যে ওই বৈতরণী শ্মশানটার আশেপাশে দেখা যায়। তাই এলাকার মানুষজন বেশি রাত হলে আর কেউ ভয়তে বাইরে বেরোতে চায় না। তোর তো আবার মাঝরাতে যেখানে সেখানে বেরিয়ে যাওয়ার অভ্যাস আছে, তাই আগে থেকে সাবধান করে দিলাম। আরে ওসব ভূত প্রেত বলে কিছু হয় না, সবই মনের ভুল। গাড়ির স্পিডটাও ক্রমশ বাড়তে লাগলো। সামনে থেকে এক বিশাল লরি আমাদের দিকে এগিয়ে আসছে। না, আমরাই লরিটার দিকে এগিয়ে যাচ্ছি। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এ যেন এক মরণ খেলায় মেতে উঠেছে চারিপাশ। আর বেশি কিছু ভাববার মতো সময় নেই। দিলাম গাড়ি থেকে এক ঝাঁপ। অন্ধকারের জঙ্গলের ঝোপের মধ্যে ছিটকে পড়লাম। কোনো মতে উঠে দাঁড়িয়ে দিক বেদিক না দেখে সোজা ছুটে চললাম। আর পারছি না, চোখ দুটো কেমন ঝাপসা হয়ে আসছে। দূরে একটা ঝাপসা আলোর শিখা ভেসে ভেসে আসছে। প্রাণপণে সেদিকে ছুটে চললাম।